2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের প্রায় 20% এখনও উদ্ধার হয়নি। সন্ধান মেলেই বিপুল পরিমাণ গোলা বারুদেরও। ফলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে এসব অস্ত্র। একজন বিশেষজ্ঞের আশঙ্কা, আসছে স্থানীয় সরকার নির্বাচনে লুট হওয়া এসব অস্ত্র দিয়েই আধিপত্য বিস্তারের চেষ্টা হতে পারে। মামুন হোসেনের রিপোর্ট। থানা থেকে লুট হওয়া অস্ত্র কোমরে নিয়ে ঘুরছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নিশান ওরফে ছোট নিশান। তবে শেষ রক্ষা হয়নি তার। গেল 19 আগস্ট লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে গত 3 আগস্ট নারায়ণগঞ্জের 2500-এ পুকুরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় জালে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের একটি শটগান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে 3619টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে 2259টি উদ্ধার হলেও বাকি 724টি অস্ত্র এখনও পাওয়া যায়নি। শতকরা 80% ইতিমধ্যে আমরা অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি, আর যেগুলো উদ্ধার করা বাকি আছে এগুলো উদ্ধার করার আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এজন্য গোয়েন্দা নজরদারি এবং আমরা প্রত্যেকটা বিষয়ে এবং জনগণ যদি জানে কোথাও অস্ত্র আছে সেক্ষেত্রে আমরা পুরস্কারও ঘোষণা করেছি। অথবা অন্য কোনো বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন এসব অস্ত্রের একটি অংশ অপরাধীদের হাতে থাকলে তা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে আধিপত্য বিস্তারে ব্যবহার হতে পারে লুট হওয়া অস্ত্র। বাংলাদেশে এমন কোনো নির্বাচন আমরা যাইনি, স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন, যে নির্বাচনে হত্যাকাণ্ড হয়নি। হত্যাকাণ্ডের ঘটনা সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তো আমার মাঠে আছে, বিশেষ করে অবৈধ অস্ত্র এবং বুলেটের প্রসঙ্গ। এটাকে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে না পারবে, অর্থাৎ উদ্ধার করতে না পারবে পরিপূর্ণভাবে, ততক্ষণ পর্যন্ত কিংবা ততদিন পর্যন্ত নির্বাচন এবং সমাজ এবং রাজনৈতিক জীবনে আমার অস্থিরতা, হত্যাকাণ্ড, সংঘাত, সহিংসতার ঘটনাগুলো কিন্তু ঘটার যথেষ্ট শঙ্কা থাকে। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে কেবল অভিযানই যথেষ্ট নয়, সেগুলোর ব্যবহার ও হাতবদলের নেটওয়ার্ক শনাক্ত করাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তো এখনো এই নভেম্বর আসার ক্ষেত্রে তো আরো 2-1 মাস আমার আছে। এই সময়গুলোতে আসলে অস্ত্রগুলো উদ্ধার করা, শুধু লুট হওয়া অস্ত্র এবং যে পরিমাণ অবৈধ অস্ত্র আছে। অথবা মামুন হুসাইন, 71, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় হবার কথা রয়েছে আজ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় মামলাটি প্রথমে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আসামিদের ডেথ রেফারেন্স আপিল শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই দিন ঠিক করেন। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও ন্যায় বিচার বজায় থাকবে বলে আশা করছে নুসরাতের পরিবার। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে নুসরাত। এরপর ওই বছরের এপ্রিলেই পরীক্ষার হল থেকে কৌশলে নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাতের মৃত্যু হয়। দর্শক, নুসরাত হত্যা মামলার আপিলের রায়ের আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রায় পড়া কখন নাগাদ শুরু হবে জানতে চাই, আর রায়ে কি প্রত্যাশা করছেন দুপক্ষের আইনজীবীরা? আমি এটা আরও প্রায় 20 মিনিট আগেই শুরু হয়েছে, সেটাও জানিয়েছিলাম। এবং আজকে যেই রায় পড়া হবে এটা অনেকটা শর্ট রায়, অর্থাৎ পূর্ণাঙ্গ রায়টা পড়া হবে না। মূলত যার বিরুদ্ধে যে অভিযোগ তা এখন পড়া হচ্ছে এবং অভিযোগ শেষে মোট যেহেতু 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই অভিযোগগুলো পড়া শেষে তারপর তাদের বিরুদ্ধে রায়টি ঘোষণা করবেন হাইকোর্ট। এর আগে নিম্ন আদালতে এই ঘটনায় মোট 16 জন অভিযুক্ত, তাদেরকে সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত মাসেই এই যে মৃত্যু
মৃত্যুদণ্ডের যে সকল ডেথ রেফারেন্সের শুনানি, আপিল শুনানি শুরু হয় এবং পরবর্তীতে কিন্তু আজকের দিনটি ধার্য করা হয়েছিল এই রায় পড়ার জন্য বা রায় ঘোষণার জন্য। সেই অনুযায়ী কিন্তু রায় পড়া শুরু হয়েছে এবং 16 আসামির আইনজীবীরাই কিন্তু ইতোমধ্যে প্রবেশ করেছেন এবং যে রায়টি তারা সকলেই নির্দোষ এমনটা কিন্তু আইনজীবীরা বলছেন। তবে আদালতের চূড়ান্ত যেই রায় ঘোষণা হবে তা কিন্তু আদালতই নির্ধারণ করবে কে কি সাজা পাবেন। এবং আমি যদি বলি এই ঘটনায় কিন্তু যে নুসরাত, সে যে ভিকটিম মেয়েটি, সে কিন্তু মৃত্যুর আগে কিন্তু যখন দগ্ধ হয়ে বিছানায় পড়েছিল হাসপাতালে বার্ন ইউনিটে, তখন কিন্তু সে কিন্তু জবানবন্দি দিয়েছিল। তখন সে এই ঘটনায় কিন্তু যেমনটা বলেছিল যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এর আগে যে এপ্রিলে যখন তাকে আগুন দেওয়া হয় তার আগের মাসের ঘটনা এটি, তখন তাকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে এই ঘটনা তার পরিবারকে জানানোর পর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলা তুলে নিতেই তাকে নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এবং এক পর্যায়ে কিন্তু তিনি পরীক্ষা দিতে মাদ্রাসায় যখন যান, তাকে মাদ্রাসার ছাদে ডেকে নেন তারই এক সহপাঠী। তো ডেকে নেওয়ার পর সেখানে তার গায়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই আগুন ধরানো অবস্থায় নিচে নেমে এসে সবাইকে যখন জানায়, পরবর্তী তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকেন। এর মধ্যে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু জবানবন্দি দিয়েছেন এবং তিনি কিন্তু পুরো ঘটনায় কিন্তু তুলে ধরেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তার গায়ে আগুন দেওয়ার আগে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার আগে তাকে মামলা যাতে তুলে নেওয়া হয় এই ব্যাপারে কিন্তু নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এবং মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোর পর একদম চূড়ান্ত পর্যায়ে কিন্তু তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই আগুনের যে পুরো শরীর যখন ঝলসে যায় তখন চিকিৎসাধীন অবস্থায় কিন্তু নুসরাত বাণীটি কিন্তু মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তখন বেশ আলোচিত হয় এবং ঘটনার প্রায় 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু রায় ঘোষণা হয়েছিল এবং রায়ে এই যেই 16 জনকে অভিযুক্ত করা হয়েছে এই 16 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমি যদি যে 16 জনকে অভিযুক্ত করা হয়েছিল তাদের বিরুদ্ধে যদি অভিযোগ বা তাদের ভূমিকা নিয়ে যদি একটু আমি বলতে চাই, এস.এম. সিরাজউদ্দৌলা যিনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এবং যার বিরুদ্ধে মূলত মূল অভিযোগ, সে এস.এম. সিরাজউদ্দৌলাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড এবং তাকে মূল হোতা হিসেবে এই মামলা উল্লেখ করা হয়েছে। মাইনুল, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু ফেনীতে যেতে চাই এবং একই সাথে মাইনুলকে ধন্যবাদ। মাইনুল আমাদেরকে হাইকোর্ট থেকে এই মামলার আপডেট জানাচ্ছিল এবং ফেনী সোনাগাজী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জহিরুল হক মিলু। একটু জানতে চাই, রায় নিয়ে নুসরাতের পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা, আপনার পরিবার কি বলছে এবং তাদের প্রত্যাশা কি? আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার হাইকোর্টের যে ডেথ রেফারেন্স এবং আসামি পক্ষের যে আপিলে সেই রায়টি ইতিমধ্যে পড়ে শোনানো হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি নুসরাতদের বাড়ি, ফেনীর সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। এখানে আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এবং আমরা তাদের পরিবারের সাথে আসলে কথা বলেছি। নুসরাতের মা শিরিন আক্তার জানিয়েছেন যে তিনি তার সন্তানকে হারিয়েছেন, তার অপর যে ছেলে রয়েছে তাদের জীবনের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কা বোধ করছেন। তবে পুলিশ সুপার এবং সোনাগাজী থানার আমাদেরকে জানিয়েছে তারা কিন্তু অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করেছেন এবং আপনি জানেন যে হত্যার পর থেকে কিন্তু তাদের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শিরিন আক্তার যেটি বলছেন যে নিম্ন আদালতে যে রায়টি দিয়েছে তারা তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন যে আজকে যে উচ্চ আদালতের যে রায় সেখানে তিনি ন্যায় বিচার পাবেন এবং পাশাপাশি তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন যে তার সন্তানদের নিরাপত্তার বিষয়টিকে রাষ্ট্রকে নিশ্চিত করার বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং তিনি যখনই গণমাধ্যম কর্মীদেরকে দেখেন তিনি কিন্তু বারবার মুছে যাচ্ছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। আমরা তার যে প্রতিক্রিয়া এটি আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি। তিনি এখন যেহেতু রায় পড়া শুরু হয়েছে, আমরা রায় পড়ার পরে আমরা আবার যদি সুযোগ থাকে, তিনি যদি সুস্থ থাকে বা তার জ্ঞান ফিরে, আমরা তার সাথে আবার যোগাযোগ করব। মিনছি এই ছিল এখানকার সর্বশেষ। মিলু, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানানোর চেষ্টা করব তাদের নুসরাতের যে স্বজনরা রয়েছে তাদের প্রতিক্রিয়া। ফেনী সোনাগাজী থেকে তিনি আমাদেরকে নুসরাতের বাড়ির সামনে থেকে আপডেট জানাচ্ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর 9 দিনের এই সফরকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। সরকার প্রধান হিসেবে এটা হবে তার প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেয়া এবং ভাষণ দেয়া। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক সফর শেষে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাওয়ার কথা রয়েছে। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে চট্টগ্রামে আগের তুলনায় গ্যাসের সরবরাহ বেড়েছে। এতে ফিলিং স্টেশন, বাসাবাড়ি ও কারখানায় গ্যাসের চাপ বেড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা জানান, নতুন করে এলএনজি কার্গো আসায় মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বেড়েছে জাতীয় গ্রিডে। এতে গ্যাস সংকট পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। চালকরা বলছেন, গ্যাসের চাপ বাড়ায় ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় ভিড় ও অপেক্ষার সময় কমেছে। বর্তমানে জাতীয় গ্রিডে মহেশখালী ভাসমান দুটি টার্মিনাল থেকে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে বলে জানান আরপিজিসিএল কর্মকর্তারা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই, যেহেতু গ্যাস সরবরাহ বেড়েছে, গ্যাস সরবরাহের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আসলে আর কত সময় লাগতে পারে? চট্টগ্রামে গ্যাসের সরবরাহ বেড়েছে, বিশেষ করে মহেশখালীর যে ভাসমান টার্মিনাল দুটি রয়েছে, একটি হচ্ছে অ্যাক্সিলারেট এনার্জি, এটা আমেরিকান কোম্পানি, আরেকটি হচ্ছে দেশীয় সামিট। তো আমেরিকান যে অ্যাক্সিলারেট এনার্জি, তাদের টার্মিনাল থেকে 500 মিলিয়ন ঘনফুট করে এখন গ্যাস সরবরাহ হচ্ছে বলে আমাদেরকে আরপিজিসিএল এর যে কর্মকর্তারা তারা জানিয়েছেন। তারা বলেছেন, শনিবারে একটি কার্গো জাহাজ এসছে এলএনজির, এই কারণে এটির সংযোগ দিতে পারার কারণে অ্যাক্সিলারেট এনার্জি তাদের সরবরাহ বৃদ্ধি করেছে। আর সামিটের যে টার্মিনাল রয়েছে সেখান থেকে সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো এই দুটি টার্মিনাল থেকে প্রায় 1100 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ এখন 750 মিলিয়ন ঘনফুট যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে প্রায় 350 মিলিয়ন ঘনফুটের চেয়েও বেশি। তো তারপরও আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বেড়েছে, তবে চাহিদা অনুযায়ী যে পরিমাণ চাপ থাকার কথা সেটি এখনো কিন্তু মিলছে না। এই কারণে এখনো পর্যন্ত আগের চেয়ে অপেক্ষা বা দীর্ঘ সারি সেটি কমলেও এখনো 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে চালকরা আমাদেরকে জানিয়েছেন। কারখানায়ও পর্যাপ্ত চাপ এখনো পাওয়া যাচ্ছে না। তবে শুক্রবার আমরা দেখেছি অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ ছিল, সেই পরিস্থিতি পাল্টেছে, অর্থাৎ সংকট অনেকটা কেটেছে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আর আমরা যতটুকু জানতে পেরেছি, প্রতিদিন অর্থাৎ যে পরিমাণ কার্গো আসার কথা সামনের দিনগুলোতে, সেটিতে ঘাটতি দেখা যাচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে কার্গো না মেলার কারণে সামনের দিনেও কিন্তু সংকট থাকতে পারে বলে মনে করছে এখানে যারা আরপিজিসিএল এর যে কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকার বাইরে থেকে, মার্কেট থেকে পর্যাপ্ত কার্গো পাচ্ছে কিনা সেটির উপরে নির্ভর করবে আগামী দিনের সংকট থাকবে কি থাকবে না সেটি। ফলে এটি এখন থেকে বলা যাচ্ছে না, তবে এখন যে পরিস্থিতি চলছে কিছুটা সংকট কাটলেও আগামী দিনে সরকার কার্গো কি পরিমাণ সংগ্রহ করতে পারবে সেটির উপরে নির্ভর করবে সংকট থাকবে কি থাকবে না। ন্যান্সি। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রণবেশ চক্রবর্তী আমাদেরকে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এখন বর্তমান গ্যাস সংকটের কি অবস্থা তার আপডেট। এবার জানাবো অভিনব এক বাজারের কথা, যেখানে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে বিক্রি হয় 5টি ডিম। 5 কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় 1 কেজি সয়াবিন তেল। পরিবেশ রক্ষার জন্য এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেখানে প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হচ্ছে প্রায় 3000 কেজি প্লাস্টিক। অভিনব এমন আয়োজনে হাসি ফুটছে নিম্ন আয়ের মানুষের মুখেও। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন সাগর ফরাজি।
বাংলাদেশে প্রতিদিন প্রায় ৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যার মাঝে শুধু ঢাকাতেই প্রতিদিন তৈরি হয় প্রায় ৭০০ টন প্লাস্টিক বর্জ্য। সব মিলিয়ে প্রতি বছর পুরো বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে প্রায় ১০ লক্ষ টন। পরিবেশ বাঁচাতে এবার অভিনব কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাদের আয়োজনে প্রতি শনিবার ঢাকার বিভিন্ন পয়েন্টে বসছে প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচি। এই বাজারে সাধারণত নিম্নবিত্ত মানুষেরা সারাদিনের প্লাস্টিক সংগ্রহ করে বাজার করতে আসেন। তাদের বস্তা বস্তা প্লাস্টিক জড়ো করে ওজন দেয়া হয়। কারো প্লাস্টিকের ওজন হয় ১ কেজি, কারো ৫, কারো বা ১০। সব প্লাস্টিকই জমা হয় এখানে। ওজনের বিনিময়ে টোকেন, তারপরেই শুরু হয় বাজার। এখানে দিলে অনেকে বলতেছে ডিম, ডাল, সুজি এগুলা দেয়। প্লাস্টিকের বোতল, ডিব্বা, বাল, বাটি বুটি যা আছে টুকটাক সবকিছু। অবশ্যই আমি ডিমটা চাই, আজকে ঘরে বাজার নাই, ডিমটা দিলে রান্না করে খাইতে পারবো। মনে হয় ডিম দিয়ে, ডাল দিয়ে, আরো কিটা কিটা হয়েছে। ও আবার ব্রাশও আনছে, পান টান খাইছে, ডলা মাঞ্জার লাগে আর। এই বাজারে ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় ৫টি ডিম। বড় এক প্যাকেট বিস্কুট কিনতে দিতে হয় ২ কেজি প্লাস্টিক, আর ৩ কেজি প্লাস্টিকের বিনিময়ে দেয়া হয় ১ কেজি মসুর ডাল। ১.৫ কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে ১ কেজি চাল। বর্তমান বাজার পরিস্থিতিতে এই উদ্যোগ হাসি ফুটিয়েছে নিম্নবিত্ত মানুষের মুখে। জমাইছি, ঠিক আছে, কারণ হচ্ছে তেলের দামটা অনেক বেশি। সো যদি আমি ৫ কেজি জমায়া প্লাস্টিক জমায়া যদি ১ কেজি একটা তেল পাই, তাহলে এটা অনেক ভালো না। ১ কেজি ২০০। চাল নিলেন কতখানি? ১ কেজি। একটা টস বিস্কুটের প্যাকেট নিয়েছি, 10টা ডিম নিয়েছি। উদ্যোক্তারা জানান, প্রতি শনিবারের এই আয়োজনে প্রায় ৩,০০০ কেজি প্লাস্টিক সংগ্রহ করেন তারা। সংগ্রহের পর তা রিসাইকেল করা হয়। ২১০০ কেজি প্লাস্টিক, ১২০০ কেজি প্লাস্টিক, ১৫০০ কেজি প্লাস্টিক, এরকম করে কিন্তু আমরা প্লাস্টিকটা গ্রহণ করি। তো আমাদের কার্যক্রম চলার একটা পর্যায়ে হচ্ছে যে যারা প্লাস্টিকটা আমাদের কাছ থেকে কিনে নেয়, তারা এসে কেজি ধরে এই প্লাস্টিকটা নিয়ে যাচ্ছে আর কি এখান থেকে। আবার ওই যেটা আমরা বিক্রি করছি সেটা দিয়ে আবার আমরা গ্রোসারি প্যাকেজের আয়োজন করে রাখছি। 2টা ডিম হলে ভাত দিয়ে তাদের কাজটা হয়ে যায়। চালও মোটামুটি খারাপ না, বাট আমার মনে হয় যে এরা যে ঘরের যে প্লাস্টিক বা রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো টুকে এনে এরা কুড়িয়ে এনে এরা জমা দিয়ে তারপরে যে এই জিনিসগুলো তারা এভেল করতে পারছে এবং তাদের উৎসাহটাও কিন্তু অন্যরকম। প্লাস্টিকের বদলে বাজারের এই কার্যক্রম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, তাই এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। দর্শক, আমরা একটু সচিবালয়ে যেতে চাই। সেখানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কথা বলছেন। ম্যানুফ্যাকচার হয়েছে, আর আপনার তো সব জায়গায় আমেরিকান মার্কেট, ইউরোপ মার্কেট, আমিও ওখানে অনেকবার যাই, একটা শার্ট কিনি কিংবা টি শার্ট কিনি আর লেবেল দেখি মেড ইন বাংলাদেশ, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে আমাদের একটা নেবার সব গার্মেন্টস ওইখানটা আছে। এইটা আমাদের জয়েন্ট ভেঞ্চারও আমরা অনেক দিশাতে করতে পারি, অনেক দিশাতে জয়েন্ট ভেঞ্চার করতে পারি। মূলত একই জিনিস, লেট আস হ্যাভ business to business together. Politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। And I have no doubt আগামী দিন it is very positive. Let it take its own time and let us work together for each other's people. Bangladesh is a vibrant, sovereign, independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing. So on this fine note, thank you. Thank you, sir. Thank you so much. Thank you. দর্শক, সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার বৈঠক শেষে এতক্ষণ কথা বলছিলেন দীনেশ ত্রিবেদী হাইকমিশনার, এবং একই সাথে এর আগে কথা বলেছেন বাণিজ্য মন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। রাজধানীতেও দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মিলতে পারে সাময়িক স্বস্তি। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, উপকূলে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, একটু জানতে চাই উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে আবহাওয়া কেমন দেখছেন, কি অবস্থা, এ নিয়ে আবহাওয়া বিভাগ কি বলছে সেটাও একটু জানাবেন। তেমন একটা বনেই সকাল থেকে কিন্তু রোদ লাভ হচ্ছে, তারপরে কিন্তু এখন এখানে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে আকাশে কিছুটা মেঘ জমেছে এবং সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আমাকে মোংলা আবহাওয়া বিশেষ কর্মকর্তা হারুন রশিদ। আমি কিন্তু তার সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন যে এই লঘুচাপের প্রভাবে কিন্তু মোংলা এবং মোংলা উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় এবং এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি যে বঙ্গোপসাগরের জেলেদের সম্পর্কে খোঁজ নিয়েছি, তারা কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকায় কিন্তু সেখানকার জেলেরা কিন্তু সুন্দরবনের বিভিন্ন খাল এবং নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছেন। এবং মোংলা বন্দরের কথা যদি আমি জানাই, মোংলা বন্দর দেশি বিদেশি আমদানি রপ্তানি যে কারক যে জাহাজ রয়েছে, সেই জাহাজের কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। পণ্য ওঠানামা এবং যে ডেলিভারি কাজ সেটি কিন্তু সড়ক পথে এবং নৌপথে চলাচল করছে বলে আমাকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। আরেকটি বিষয় যে এখানকার যে পর্যটক ব্যবসায়ী আছে তারা কিন্তু একটু বিপাক আছে, কারণ এই আবহাওয়ার যে বৈরী আবহাওয়া এর সিগন্যাল থাকায় কিন্তু পর্যটকরা কিন্তু এখানে আসছেন তেমন না, যেই কারণে পর্যটকবাহী যে লঞ্চ এবং জালিবোট রয়েছে সেই চালকরা আমাকে জানিয়েছেন যে তারা কিছুটা বিপাকে আছেন, যে এই কারণে কিন্তু এখানকার ভাড়া তেমন একটা পাচ্ছে না। নানসি। এনামুল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এনামুল হক আমাদেরকে মোংলা থেকে জানাচ্ছিলেন, বাগেরহাটের মোংলা থেকে উপকূলের যে আবহাওয়া সেই আবহাওয়ার আপডেট জানাচ্ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল মেঘনা। এরই মধ্যে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইঞ্জিন চালিত ছোট নৌযান। কোস্টগার্ড ও নৌ পুলিশের নজরদারির মধ্যেই ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা, অথচ যাত্রীদের অপেক্ষায় ঘাটে পড়ে থাকছে সরকারি লঞ্চ। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। আতোয়ার মুনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কখনো বৃষ্টি, কখনো প্রবল বাতাস আর স্রোত, এমন বৈরী আবহাওয়ায়ও থেমে নেই ছোট নৌযান। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে হাতিয়া, গজারিয়া, দৌলদিয়া ও বরিশাল সহ বিভিন্ন নৌরুটে প্রতিদিনই চলছে ট্রলার ও ছোট নৌযান। নিষেধাজ্ঞা অমান্য করেই নৌকা ও স্পিডবোটে যাত্রী পারাপার চলছে। আবহাওয়ার খবর শুনে বেশিরভাগই চলাফেরা করে। যদি কোনো উদ্যোগ অথবা চিঠিরা কোনো দেওয়ার ব্যবস্থা করে তাহলে মানুষের যাতায়াত আরো সুবিধা হবে। মানে এই ছোট ছোট ট্রলারগুলা এগুলা অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে মনে করেন যে দুর্ঘটনা হয়ে যেতে পারে। লাইফ জ্যাকেট আছে ট্রলারের ভিতরে, যাত্রীর জন্য লাইফ জ্যাকেট রাখছি আমরা নিরাপদের জন্য। ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। জনবল সংকটের কারণে সবসময় পর্যাপ্ত নজরদারি করা সম্ভব হয় না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা অশান্ত সিজন, এই সিজনে আমরা কোনো সি সার্ভে ছাড়া কোনো স্পিড বোট, ট্রলার এগুলো আমরা অ্যালাউ করি না। সাধারণত এই সময়টা আমরা বিপজ্জনক হিসেবে আমরা ধরে নিই। আমাদের লোকবল কম, যার ফলে আমি সব জায়গায় আমি কভার করতে পারি না। এখানে যাওয়ার পরে দেখলাম যে বেশ কিছু ট্রলার, স্পিডবোট চলছে। প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত মেঘনার এই সময়কে ডেঞ্জার জোন হিসেবে বিবেচনা করা হয়। এ সময় নদী ও সাগর উত্তাল থাকায় সরকারি সি ট্রাক ছাড়া ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আল ইমরান, 71। দর্শক, সরকারের 180 দিনের কার্যকলাপ নিয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন এনসিপি নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাব।
এই সরকারের অঙ্গীকার ছিল, নির্বাচিত হওয়ার পরে তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি, 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে। এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পরে সেটা বাতিল করেছে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের বিদ্যুতে রয়ে গিয়েছে যে ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা প্রতি আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে। এবং এই ক্যাপাসিটি চার্জের কথা এবারের বাজেট বক্তব্যেও অর্থমন্ত্রী বলেছেন, ইশতেহারেও বিএনপির ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি। এই আদানির চুক্তিগুলো সহ যে বিদ্যুৎ চুক্তিগুলো কুইক রেন্টাল আইনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার করেছিল, সেই চুক্তিগুলা, সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কি করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যেই জাতীয় কমিটি হয়েছিল তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা ঢাকা যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যেই ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে। কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। ফলে আমরা মনে করি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট তৈরি হয়েছে। আমরা যদি একটু কৃষি খাতে যাই, কৃষককে বস্তা প্রতি বাড়তি দামে সার কিনতে হচ্ছে। অধিকাংশ জেলায় সেটা 350 থেকে 450 টাকা ব্যয়, অতিরিক্ত ব্যয় হচ্ছে। এবং দুর্বল মনিটরিং এবং রাজনৈতিক সমর্থন পুষ্ট সিন্ডিকেটের কারণে চলতি আমন মৌসুমের শুরুতেই কৃষকের চড়া দামে সার কিনতে হচ্ছে। ক্যাশ মেমো চাইলে সার না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। কৃত্রিমভাবে তৈরি এই সংকটে উৎপাদন ব্যয় বাড়বে, ফলনে বিরূপ প্রভাব পড়বে এবং কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ যে খাত আমাদের যেটা সংকট ছিল এবং এখনও তৈরি হচ্ছে, সেটা ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন। আমরা যদি ক্রেডিট রেটিংয়ে দেখি, অব্যবস্থাপনা এবং সংস্কার অনিচ্ছার কারণে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ণয়কারী সংস্থা S&P and Fitch বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। খেলাপি ঋণ আমরা জানি প্রচুর খেলাপি ঋণ ছিল এবং খেলাপি ঋণ যাদের রয়েছে তাদেরকে সংসদেও নিয়ে আসা হয়েছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট প্রচুর ব্যবসায়ী রয়েছে। খেলাপি ঋণ এবং পুনঃতফসিলীকরণের হিড়িক পড়েছে। শীর্ষ নেতাদেরও ফোন কলে ব্যাংকের কর্তা ব্যক্তি রদবদল হচ্ছে। আমরা দেখেছিলাম ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026-এর 18 ক ধারা অলিগার্কদের 18 ক ধারায় সংশোধন করে অলিগার্কদেরকে ব্যাংক দখলের সুযোগ তৈরি করা হয়েছিল। পরে বিরোধী দল এবং জনগণের প্রতিবাদের কারণে সেটা প্রত্যাহার করা হয়। এছাড়া ঋণ প্রবৃদ্ধি বাড়ছে, শেয়ার বাজারেও আমরা দেখছি অভিযোগ এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাংক লুটেরা তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। বিশেষত আর্থিক খাত ধ্বংসকারী লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার এক লিমিটেডের পক্ষে এলসি খোলার জন্য প্রায় 32 লক্ষ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ অনুমতি প্রদান করেছে। সরকারের আরেকটি প্রতারণা হচ্ছে যে মেগা প্রকল্পে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে 2025 সালে জনাব তারেক রহমান। তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোনো ধরনের
মেগা প্রকল্পে যাবে না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, এবং প্রয়োজনে নতুন কোনো পার্ক, হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতেই সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে মেগা প্রকল্পের তারা প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। আমরা ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 এবং MRT 1-এর খরচ ব্যয় বাড়ানো হয়েছে যথাক্রমে 126% এবং 130%। এছাড়া রাজবাড়ির পাংশায় পুরনো ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে, অর্থাৎ ফ্যাসিস্ট আমলের ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে একনেকে অনুমোদিত হয়েছে, একনেকে, যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়নি। দর্শক, রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দর্শক, আমরা আবার একটু সচিবালয়ে যেতে চাই। সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাব। আবারও রিপিট করছি, আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন, এবং এ ব্যাপারে পরবর্তীতে আমাদের অফিসিয়ালি সেক্রেটারি লেভেলে এবং ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা আবার বসবেন এবং কথা বলবেন। ধন্যবাদ আপনাদের। রিনিউয়েবল এনার্জি, এটা ওয়েস্ট টু এনার্জি হতে পারে। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে ওয়েস্ট টু এনার্জি নিয়ে তো আমাদের প্রচুর ময়লা আবর্জনা প্রত্যেক সিটি কর্পোরেশনে তো ডাম্পিং অবস্থায় আছে। ইতিমধ্যে উত্তর সিটি কর্পোরেশনে চায়নার একটি কোম্পানির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি, তারা আগামী 18 মাস 20 মাসের মধ্যেই সেখানে প্রায় 40 মেগাওয়াট বিদ্যুৎ তারা ময়লা আবর্জনা থেকে, মানে ওয়েস্ট টু এনার্জির মাধ্যমে তারা জাতীয় গ্রিডে দিবে। সেই কাজ চলমান আছে। ঠিক এই টাইপের রিনিউয়েবল এনার্জিতে, মানে নবায়নযোগ্য জ্বালানিতে তারা সহযোগিতা করার ব্যাপারে আমাদের মন্ত্রণালয় তো সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। অন্য বিষয় তো অন্য মন্ত্রণালয় তারা দেখবে, এইটুকুই আর কি। না, এগুলো নিয়ে তো আমাদের মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক না, এগুলো তো পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। আমরা লোকাল গভর্নমেন্ট বিষয়েই মূলত আলোচনা, মূলত ছিল সৌজন্য সাক্ষাৎ। যেহেতু মাননীয় মন্ত্রী নতুন হিসাবে উনি যোগদান করেছেন, ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মূলত এসেছে। ধন্যবাদ। না, বললো যে এই বিষয়গুলো তো অনেক দূর এগিয়েছে, সামনের দিকে এই সরকারের পলিসিগুলো উনি আরও জানতে চেয়েছেন, এবং আমাদের ইস্তাহারের বাইরেও যে কর্মসূচিগুলো নেন সেগুলোতে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন। যেমন আপনার এই যে স্কুলের বাচ্চাদের যে আমরা ফ্রি স্কুল ড্রেস বা আপনার ব্যাগ বিতরণ করা হচ্ছে, সরকার কর্মসূচি নিয়েছে। এগুলো আমাদের 31 দফার বাইরে যে কর্মসূচিগুলো, এগুলোতে ওনারা সন্তোষ প্রকাশ করেছে এবং আগ্রহ দেখিয়েছে যে এগুলো বর্তমান সরকারের সাধারণ মানুষের জন্য খুব ভালো পলিসি, এবং এগুলো সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে খুব সন্তুষ্ট আর কি। না, পলিটিক্যাল আলোচনা এখানে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, সচিবালয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এতক্ষণ কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।